নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি স্বাগতা। আজ এডিনের বৈঠক পেজ থেকে আমরা লাইভে আসছি এবং আজকের সন্ধ্যায় আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং যার সাথে কথা বলবো এবং সর্বোপরি আমরা যাকে নিয়ে আজকে কথা বলবো, আজকের সন্ধ্যায় ৩টে জিনিসই কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাত্র ১৭ বছর বয়স। হ্যাঁ, মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে সোনা জিতেছে আমাদের ঘরের ছেলে, আমাদের বাংলার ছেলে অগ্নিজ, অগ্নিজ ব্যানার্জি। আজকে আমরা অগ্নিজ সম্পর্কে অনেক কথা জানবো তার বাবা ডক্টর শুভায়ু ব্যানার্জির কাছ থেকে। তার ছোট থেকে বড় হওয়ার অনেক কিছু কথা আমরা জানতে পারবো এবং শেষের দিকে কিছুক্ষণের জন্য আমরা অগ্নিজকেও পাবো। আম, আশা করি আমার মতো আপনাদের অনেক প্রশ্ন আছে এবং সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা নিশ্চয়ই সেগুলোর উত্তর পাবো অগ্নিজোর কাছ থেকে এবং অবশ্যই অগ্নিজোর বাবার কাছ থেকে। তো আমরা এবার ডক্টর শুভায়ু বন্দ্যোপাধ্যায়ের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। আম, আমরা শুভায়ুদার সাথে কানেক্ট করার চেষ্টা করছি। তো হ্যাঁ, নমস্কার শুভায়ুদা। নমস্কার। তোমাকে নমস্কার। নমস্কার। তোমাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে পেয়ে আমরা ভীষণভাবে খুশি হয়েছি যে তুমি তোমার এই অপূর্ব সময়ের মধ্যে থেকে আমাদেরকে কিছুটা সময় দিতে পারছো এবং আজকে তো আমরা অগ্নিজ সম্পর্কে অনেক কথা তোমার কাছ থেকে জানতে চাইবই। অগ্নিজোর ছোট থেকে বড় হওয়ার অনেক কথা জানতে চাইবো যেগুলো হয়তো আমার মতো অনেকের কাছেই হয়তো অজানা আছে। তো অগ্নিজ এত ছোট বয়সে, এত অল্প বয়সে এত সাফল্য অর্জন করে ফেলেছে। তো একদম যদি আমরা ছোটবেলায় ফিরে যাই শুভায়ুদা, তোমরা কবে থেকে বুঝতে পারলে যে অগ্নিজ হয়তো আর ৪-৫টা সাধারণ বাচ্চার মতো হয়তো সাধারণ নয়, হয়তো ওর মধ্যে কিছু পরিমাণ ব্যাপার আছে যেটা হয়তো সবার থেকে ওকে একটু আলাদা দেখায়, তো সেটা তোমরা কবে থেকে বুঝতে পারলে, যদি কিছু বলো। আম, প্রথম কথা বলি যে আমাকে অনেক অজস্র ধন্যবাদ এদিন বৈঠকের জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আম, এটা 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 একটা আমার মনে হয় যে এটা একটা বাঙালিদের কাছে এটা একটা গর্বের ব্যাপার যে আম, আমাদেরই একটা ছোট ছেলে, সে এত দূর উঠেছে এবং হয়তো আজকের কথার মাধ্যমে বেরোবে যে কিভাবে ওর ওর জার্নিটা হয়েছে, কিভাবে ওর যাত্রাটা শুরু হয়েছিল এবং কিভাবে ওর যাত্রাটা চলছে আর কি। তো ওর প্রথম আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে 4-5 বছর বয়স থেকে দেখতাম যে ওর অঙ্ক বা যে কোনো জিনিসে যেখানে লজিক আছে সেটাই ওর খুব আগ্রহ। ওর কিন্তু অ্যাবস্ট্রাক্টে তত আগ্রহ নয়, ওর লিটারেচারে কোনোদিনই যে বিশাল আগ্রহ এরকম নয়। তো কিন্তু ওর যে কোনো জিনিসে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, তো ওর এইরকম এই এই মেন্টাল ম্যাথস, নামতা পড়া, টাইমস টেবলস, এই জিনিসগুলো ওর 4-5 বছর বয়স থেকেই শুরু হয়ে গেছিল। মানে ও যখন খুব ঝোঁক করছে, খুব কাঁদছে, তখন নামটা জিজ্ঞেস করলে ও তখন আস্তে 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 ওখান থেকে বেরিয়ে আসতো আর কি। তখন প্রথমে শুরু হলো 2 times 3, 3 times 4, এই করতে করতে তারপরে হলো একদম 125 টাইমস 389 এটাতে কি হয় সেগুলো মুখে করতে শুরু করলো। সেটা কোন মুখে বয়স? 6-7। ও আচ্ছা। ও তখন তিন অঙ্কের গুণগুলো করছে আর কি। কিন্তু ও যেটা করতো ওটা পুরোটাই কিন্তু অঙ্কের নিয়মে নয়, ও নিজের মাথায় কিছু একটা ক্যালকুলেট করতো কোনোভাবে। আচ্ছা। এবং সেটা ওর স্কুলের লোকেরাও কিন্তু আবিষ্কার করেছিল যে ও ওইভাবে করে না, ও নর্মাল যে মাল্টিপ্লিকেশন সেগুলো করে না। হুম হুম হুম। তো তো সেই ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তুমি বলো। 7 বছর বয়সে তারপরে ওর যেটা ওর তখন আমরা বুঝলাম ওর স্মৃতিশক্তিটা খুব ভালো। এবার স্মৃতিশক্তি ভালোর পিছনে একটা গল্প আছে। তো একদিন হলো কি, ও এই তখন ওর বয়স 6 থেকে 7 বছর, হ্যাঁ। ও হঠাৎ করে টেস্কো গেছি, টেস্কোতে ওই পিরিয়ডিক টেবিলের একটা পোস্টার দেখেছে। তো পিরিয়ডিক টেবিলের পোস্টারটা দেখে খুব ঝোঁক ধরেছে, আমি এটা আমার চাই। বেশ নানা রকম লাল নীল হলুদ সবুজ খোপ কাটা আছে। তো ও দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো ওইটা আমরা বাড়িতে নিয়ে এলাম, ওর ঘরে লাগালাম, ওর একটা ঘরের মধ্যে ওর বিছানার পাশে। কিছুদিন বাদে দেখি ও একটা দুটো করে ইয়ের নাম বলছে, যৌগর নাম বলছে যে এটা এই ওটা তাই। তখন আমার সন্দেহ হলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে তুই জানিস এগুলো? তো 1 থেকে 111 অব্দি পরপর বলে গেল। আচ্ছা।
দ্যাট ওয়াজ ওয়েন হি ওয়াজ 7 year old। এবারে এইটা একটা মুখস্থর ব্যাপার থাকতে পারে, তখন আমি মাঝে একবার জিজ্ঞেস করলাম বলতো 78টা কি, 93টা কি, ও সেগুলোও বললো। শুধু বলা নয়, তার মধ্যে ওই ওই ছোটখাটো কেমিস্ট্রি বই থেকে দেখে নিয়েছে যে ওগুলো কি কাজ করে, ওগুলো ওগুলোর ইয়ে কি, অ্যাটমিক নাম্বার কত, ওগুলো প্রপার্টিজ কি, কোন ভাগে পড়ছে, এবং সেই যে মাথায় ঢুকলো, কিন্তু তারপরে আর ভোলেনি। আচ্ছা তার পরের বছর আবার যেমন একটা ডাইনোসরের পোস্টার কিনে এনে সেই সমস্ত কোন কোন যুগে কোন ডাইনোসর সমস্ত কিছু ওর আবার মাথায় ঢুকে গেল। তো আচ্ছা এইগুলো কিন্তু ওই 7-8 বছরের বয়সে আমরা বুঝতে পেরেছিলাম যে হি ইজ ডিফারেন্ট। হুম ওর সচিন তেন্ডুলকারের কোনো আগ্রহ নেই, কিন্তু ওর এইগুলোতে খুব আগ্রহ। আচ্ছা, তো এই আগ্রহের পিছনে কি বাড়ির কিছুটা প্রভাব আছে? মানে আমরা যেরকম দেখি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চারা যখন বড় হচ্ছে, বাড়িতে সবাইকে যা যেরকম করতে দেখছে সেটার প্রতি একটা ইন্টারেস্ট থাকে। তো অগ্নিজোর ক্ষেত্রে সেরকম। আম, আমি যদি বলি যে বাড়ির প্রচুর প্রভাব আছে, তাহলে এটা একটা অন্যায় ক্রেডিট নেওয়া হবে। সত্যি কথা বলতে গিয়ে আমাদের কাজ ছিল ওর দুটো। আমাদের কাজ ছিল যে ওর এই অনুসন্ধিৎসু মনটাকে, যাতে ও কোনোদিন এটা না ফিল করে যে আমার সব পড়া হয়ে গেছে, জানা হয়ে গেছে। তো রেগুলার বইয়ের সাপ্লাই দিয়ে যাওয়া, সেটা আমার নিজের বইয়ের শখ, তো আমি ওকে বই সাপ্লাই করেছি, প্রচুর বই সাপ্লাই করেছি, নানা রকম সায়েন্সের, পপুলার সায়েন্সের, অঙ্কের, ফিজিক্সের, কেমিস্ট্রির, সমস্ত রকম। আর দ্বিতীয় কথা যেটা হয়েছে, আমরা অ্যাজ এ ফ্যামিলি ওকে চেষ্টা করেছি যে ওর যে কোনো রকম সাকসেসই যেন না উড়ে চলে যায়, আচ্ছা যেটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়, বিশেষ করে ভারতের প্রেক্ষিতে আর কি। হুম 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 ওর পা দুটো যাতে মাটিতে থাকে, সেটা আমরা সবসময় চেষ্টা করছি, এবং এখনো সেটা আছে। সেটা খুবই ভালো ব্যাপার অ্যাকচুয়ালি। মানে সেটা যখন বুঝতে পারবে যে আমি সবকিছু জেনে গেছি, তখন আর জানার ইচ্ছেটা সর্বোপরি তখন থাকবে না। হ্যাঁ, তো এটার সাথে সাথে তো তোমাদের বাড়ির থেকে প্রচুর সাপোর্ট এবং স্কুল থেকেও কিছু অনেক সাপোর্ট করেছে বলছিলে, তো সেটার ঠিক। ব্যাপারে যদি। অগ্নিজ আজ অব্দি কোনোদিন প্রাইভেট স্কুলে যায়নি। হুম অগ্নিজ পড়েছে একেবারেই পাবলিক, এখানকার পাবলিক স্কুলে। ও হচ্ছে যে জন্য আমাদেরকে ডেপুটি ফার্স্ট মিনিস্টার জন সুইনি ডেকে পাঠিয়েছিলেন, যে হি ইজ দ্য প্রোডাক্ট অফ স্কটিশ এডুকেশন সিস্টেম, প্রপার প্রোডাক্ট। তো মানে ওর দৌলতে আমার 12-5 হলিউড প্যালেসে যাওয়া হয়ে গেছে, নানা নানা রকম মিনিস্টাররা ওর সাথে দেখা করতে চেয়েছেন, কেননা এটা তো পুরোপুরি স্কটিশ এডুকেশন সিস্টেমের একটা একটা ক্রেডিট নেওয়ার জায়গা আর কি। তো ও একদম। যখন প্রাইমারি স্কুলে পড়ে, তখন ক্লাস 4-5 পর থেকে ওরা আর পড়াতে পারলো না, ওকে অঙ্ক টঙ্ক আর করতে পারলো না। তখন ওরা পাঠাতে শুরু করলো এখানে হাই স্কুলে। সেই হাই স্কুলটার নাম হচ্ছে গ্রোভ একাডেমি। অ্যান্ড আচ্ছা দ্যাট হাই স্কুল ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে ওটা অসাধারণ কাজ করেছে। তখন ওদের একজন টিচার ওকে নিয়ে রেগুলার পড়াতে বসলেন। ওর একটা ক্লাস, একা স্টুডেন্ট একটা ক্লাস নেওয়া শুরু করলেন, আচ্ছা এবং যখন তিনি সেটা করছেন, তখন বাকিরা কিন্তু সেই টিচারের ক্লাসগুলো করছে। এই সাপোর্টটা কিন্তু প্রাইভেট স্কুলে আমি জানি না পাওয়া যায় কিনা, নিশ্চয়ই যায়, কিন্তু এই সাপোর্টটার জন্য আমরা ওকে কোনোদিন ওই পাবলিক স্কুল থেকে সরাইনি। তাহলে তো এটা ভীষণ ভাবেই ওকে হেল্প করেছে বলতে হবে, মানে স্কুল থেকে এতটা হেল্প পাওয়া মানে ভীষণই ভালো ব্যাপার একটা। হ্যাঁ, তো আর এর সাথে তোমরা যে ওকে মেন্সা আইকিউ টেস্টে যে বসানোর সিদ্ধান্ত নিই, হ্যাঁ দেখো বেসিক্যালি মেনসাটা একটা একটা কি বলবো, একটা আচমকা একটা ঘটনা আর কি। আমরা ভাবলাম যে দেখো ও বুদ্ধিমান, আমরা জানি, কিন্তু এবার বুদ্ধি কথাটা হচ্ছে খুব আপেক্ষিক। সেটাই। আমি যখন ছোট আমাকেও লোকে বলতো খুব বুদ্ধিমান, কিন্তু কতটা যে বুদ্ধি সে আমার কোনো ধারণাই ছিল না, মানে অবভিয়াসলি ওর মতো নয়। কিন্তু তো আমরা ঠিক করলাম যে ওকে মেনসায় বসাই, তাহলে তো একটা অবজেক্টিভ একটা নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ সেই অবজেক্টিভ নাম্বারটা আমরা তখন মেনসায় বসালাম। তখন ওর বয়স 12, আমার এখনো মনে আছে, 2012। 2012-এ ও বেরিয়ে এলো, এসে বললো যে ভালো হয়নি ড্যাড। তখন আমি বললাম ভালো হয়নি মানে? বললো যে ওগুলো খুব টাইম লিমিটেড আর কি, মানে একটা পেপার দেবে, উইদিন 15 মিনিটস ইয়ে করতে হবে, ওই পেপারটা সাবমিট করে একটা পেপার করতে হবে। আচ্ছা তো মানে খুব টাইম বাউন্ড কোয়েশ্চেন গুলো। তাই বললাম তুই চিন্তা করিস না, পরের বছর আমরা দুজনেই পড়বো, পড়ে তখন তুই আরেকবার দিবি। তো ভাগ্যিস সে অবস্থাটা হয়নি, তাহলে আমার আর মুখ দেখানোর অবস্থা থাকতো না এখানে। তো তারপরে যখন রেজাল্ট বেরোলো তখন 162। হ্যাঁ
162 যখন মেন্সায় মার্কস পেলে আমার কোনো ধারণা ছিল না, সত্যি কথা বলতে কি, যে 162, আমি জানতাম ভেরি হাই মার্কস, মানে নর্মাল 110 থেকে 120, 162 ইজ এ গুড মার্ক। তখন আমাদের একজন একজন সাংবাদিক, এখানে লোকাল সাংবাদিক ফোন করে বললো যে এটা কি সত্যি যে ও 162 পেয়েছেন? তো আমরা হ্যাঁ। তখন ওইখান থেকে শুরু হলো 2012 সেই 8ই মার্চ আর 7ই মার্চ এরকম সময় একটা, আমি তখন লাস্ট কথা এখনো মনে পড়ে আমার, রাত্রিবেলা আমার ফোন স্টপ করেনি, সারা রাত ফোন বেজেছে, কেননা সাংবাদিকরা তখন ওর ইন্টারভিউ নিতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল তখন আনন্দবাজারে বেরিয়ে গেছে। সেটাই স্বাভাবিক, মানে স্টিফেন হকিং আইনস্টাইনের থেকেও ছাপিয়ে একটা নম্বর পাওয়া বাঙালির, তার মধ্যে আবার বাঙালি, তো হ্যাঁ, আর এটাই হাইয়েস্ট পসিবল, হাইস্ট এর চেয়ে পসিবল। বেশি হয় না। একদমই। তো এই পরীক্ষায় বসানোর আগে কি আলাদা করে কোনো কিছু প্রিপারেশন মানে ও কি নিয়েছিল, বা স্কুল থেকে কিছু হেল্প করা? না, স্কুল, ওর ওর মানে যদি স্কুলের ব্যাপারটায় আসি আমরা, তো ওর প্রথম স্কুল যেটা, তো প্রাইমারি স্কুল, তখনই কিন্তু ওর আইডেন্টিফাই করেছিল ওর টিচার, তার নাম হচ্ছে হানাইয়ান। তো সি আইডেন্টিফাইড যে ও ইয়ে, ওর যে মাথায় বুদ্ধি আছে ব্যাপারটা, কিন্তু সেটা প্রথম হানা ইয়াং আবিষ্কার করেছিল, and মানে উই স্টিল রেসপেক্ট হার। তার আগে অব্দি কিন্তু অগ্নিজ যে কিছু করতে পারে এই ব্যাপারটা আমাদের ধারণাই ছিল না। আম, আম, যে তারপরে ও এখানে এলো, যখন গ্রোভ একাডেমিতে এলো, ম্যাথস ডিপার্টমেন্ট ওকে আবার পুনরাবিষ্কার করলো আর কি। তো স্কুল থেকে কিন্তু মেন্সার জন্য কোনো রকম হেল্পও পাইনি, কেন 12 বছর বয়স, তখন ও ওই প্রাইমারি স্কুলেই পড়ছে, প্রাইমারি স্কুলের কোনো ভিশন ছিল না বেসিক্যালি এখানে। আর আমরা মেন্সা ব্যাপারটা জানতামই না, সুতরাং আমাদের পক্ষে ওকে হেল্প করার কোনো উপায় ছিল না। আচ্ছা, কিন্তু এখন তো তুমি মেন্সার ব্যাপারে জেনে গেছো, তো যদি আমাদের একটু দর্শকদের যদি একটু কিছু ওই সম্পর্কে বলো, যদি মেন্সা আইকিউ টেস্ট সম্পর্কে যদি কিছু বলো। মেন্সা আইকিউ টেস্ট হচ্ছে একটা আইকিউ টেস্ট বেসিক্যালি, তাতে নানা রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হয়, কিন্তু উত্তরটা খুব টাইম বাউন্ড উত্তর, মানে অনেকক্ষণ সারাক্ষণ ভেবে গেলাম, ভেবে গিয়ে 15টা কোশ্চেন উত্তর দিলাম ওরকম নয়। 15টা কোশ্চেন হয়তো 7-8 মিনিট, তার মধ্যে উত্তরটা করে দিয়ে দিতে হবে, বা ঠিক হোক ভুল হোক যতগুলো পারবে করে দিতে হবে। পরের পেপারটা সঙ্গে সঙ্গে দেওয়া হবে, দিয়ে তারপর আবার 15 মিনিট কি 20 মিনিট এরকম একটা। সবচেয়ে আগে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে 12 বছর। অনেকেই আছে যাদের দেখা যায় মেন্সায় এর স্কোর হচ্ছে 160, 150, কিন্তু তার 5 বছর বয়স, 7 বছর বয়স। ওটা কিন্তু মেন্সা টেস্ট নয়, ওরা মেন্সা অ্যাসেসমেন্ট করে। আচ্ছা। তো মেন্সা টেস্টটা দেওয়া যায় 12 বছর বয়সে। ও আচ্ছা। ফার্স্ট রাউন্ডেই ও দিয়েছিল, দেওয়ার পর তারপরে এটা হলো। তো দিস ইজ, এই রেকর্ডটা আর কোনোদিন ভাঙার নয় আর কি, যতদিন মেন্সা আছে, মেন্সা 162 ওটা হাইয়েস্ট মার্কস, ওটার পরে আর যাওয়া যাবে না। সেটা একদমই তাই। এটা মানে তোমার সাথে সাথে আমাদের সবারই ভীষণই একটা গর্বের কারণ এটা। মানে তোমার তোমার এবং ওর মার তো গর্ব হবেই, কিন্তু আমাদেরও ভীষণভাবে একটা গর্বের কারণ অগ্নিজ এটার জন্য। এবং এইবারে কথাটা হচ্ছে এটা, এর মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে এটা কখনো কখনো কিন্তু লোকে পায়, এমন নয় যে এটা পাওয়া যায় না। এর মধ্যে ভারতীয়, আমি জানি অন্তত পক্ষে 2 জন পেয়েছে গত 15 বছরে, তো 10-12 বছরে অ্যাটলিস্ট। তো এটা পাওয়া যায়, মানে এটা ইট ইজ এ স্কোর, এটা পাওয়া যায়। আর অগ্নিজ নিজে কিন্তু অন্য কথা বলে। অগ্নিজ কিন্তু মেনসা নিয়ে যে খুব মানে গর্বিত, এর ব্যাপারটা নয়, কেন এটা ওকে খেটে করতে হয়নি। যা খেটে করতে হয়নি তার জন্য গর্ব করার কোনো মানে হয় না, সুতরাং ও গর্বিত নয়। না, এটা হচ্ছে ভীষণই ডাউন টু আর্থ বলে, এবং তোমার মতো এবং দিদির মতো একজন অভিভাবক পেয়েছে সেটার জন্যই ওর এরকম মনে হয়। তো মানে এটা আমরা যতজন জানি, মানে সত্যি আমাদের ভীষণ একটা গর্বের কারণ, এবং ওকে ফলো করে নিশ্চয়ই অনেকে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে এবং যাবে। আম, তো আর একটা কথা বলবো, যে তুমি, তোমার সাথে যখন আগে কথা বলছিলাম, তো তুমি বলছিলে যে ওর স্কুল থেকেও কিছু একটা এরকম কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছিল, সেখানে ও ছোট বয়স মানে অল্প বয়স থাকা সত্ত্বেও ওকে দিয়ে পরীক্ষাটা দেওয়া হয়েছিল, এবং ঠিক তারপর থেকে। ঠিক ঠিক উল্টোটা। এটা একটা পরীক্ষাটার নাম হচ্ছে স্কটিশ ম্যাথস চ্যালেঞ্জ। এটা হচ্ছে গোটা স্কটল্যান্ড ওয়াইড একটা ম্যাথস চ্যালেঞ্জ হয়। তো এটা স্টার্ট হয় প্রাইমারি 7 থেকে, চলে হচ্ছে সেকেন্ডারি, যতদিন স্কুলে আছে ততদিন অব্দি তুমি বসতে পারবে। তো ও যখন প্রাইমারি 5-এ, তখন ওকে রীতিমতো টিচারের সাথে মারপিট করে ওকে পরীক্ষাটায় বসতে হয়েছিল। টিচার ওকে কোশ্চেন পেপার দিচ্ছিল না, বিকজ ওর বয়স নেই, ওর আচ্ছা, বয়স বয়স নেই, ছিল ওর বলে। বয়স হয়নি। তো বলে না, তোমাকে করতে হবে না, তো আরো 2 বছর বাকি আছে।
তো ও এখানে স্টার্ট করলো এবং সেই স্কুলে, যে স্কুলে কোনোদিন গোল্ড পায়নি কেউ, সেই স্কুলে প্রথম গোল্ডটা নিয়ে এলো ক্লাস 5-এ, ক্লাস 7-এরটা। তারপরে কিন্তু ওর এখনো পর্যন্ত 9খানা গোল্ড আছে কন্টিনিউয়াসলি, যেটা রেকর্ড। আচ্ছা, মানে সেটা 5-6 পেয়ে গেছে, মানে ওই যে 5 থেকে পরপর শুরু। পরপর ওই 5 থেকে শুরু হয়েছে, শেষ দিন অব্দি ও বসেছে স্কটিশ ম্যাথ চ্যালেঞ্জার, এবং শেষ দিন অব্দি ও গোল্ড সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা তার মধ্যে বোধহয় 9বারের মধ্যে 6বার না 7বার ফুল মার্কস পেয়ে। আচ্ছা, মানে ভীষণই ভালো ব্যাপার সেটা। আর আরেকটা কথা বলবো যে অগ্নিজ মাথায় আমাদের চোখের সামনে আসলে বা ওর নাম পেপারে দেখলে বা কোথাও দেখলে মনে হয় যে অগ্নিজ মানেই অঙ্ক, মানে আমাদের বিস্ময় বালক, গণিতের বিস্ময় বালক অঙ্ক। তো হুম হুম। অগ্নিজ কি শুধুমাত্রই অঙ্ক নিয়েই সব সময় থাকে, নাকি অঙ্ক ছাড়াও আরো কিছু গান শোনা বা অন্য ধরনের কোনো বই পড়া বা খেলাধুলা করা, মানে লেজার টাইমেও কি করতে ভালোবাসে? রাইট, লেজার টাইম হচ্ছে আম, ওর নানা রকম ফেজের ব্যাপার আছে। ও যখন ছোট তখন কম্পিউটার গেমসটা খুব পছন্দ করতো। তো তারপরে কম্পিউটার গেমস খেলতো এবং নিনটেন্ডো কম্পিউটার গেমস এসব খেলতো। তারপর আস্তে আস্তে কম্পিউটার গেমস ডিজাইন করা শুরু করলো। আচ্ছা, তো হ্যাঁ, ও ডিজাইন করতো কম্পিউটার গেমস। ওর স্কুলের ছেলেরা ওর কম্পিউটার গেমস খেলতো নিজে থেকেই ডিজাইন করা নিজে শুরু খেতে, করেছে? নিজে থেকে। ওর আমরা কিছু জানি, আমি কম্পিউটারে কিচ্ছু জানি না, মানে অন করতে জানি আর অফ করতে জানি, এটা আমি জানি। আর স্কুলেও তো যা যেটুকু সবাই শেখে সেটুকুই ও শিখেছে, ওকে এক্সট্রা কোনো কোচিং দেওয়া হয়নি। আচ্ছা, তো কম্পিউটার গেমস ও নিজে নিজে গেমস ডিজাইন করতো, নিজের গেমস, ওর গেমস গুলো লোকে খেলতো, এবং কোয়াইট পপুলার গেমস। তারপরে কি ডান্ডি ইজ ভেরি ভেরি নোন, ওয়েল নোন ফর কম্পিউটার গেমস, অ্যাকচুয়ালি ভিডিও গেমস। তো ওই ভিডিও গেমস পেয়ারে গিয়ে ও কিন্তু ওখানে সাজেশন দিত, ওখান থেকে জানতো, ওদের কোয়েশ্চেন করতো, যে এটা এরকম করে কেন করছো না, এটা করলে আরো ভালো হবে। আর ওই বড় বড় লোকগুলো কিন্তু বেশ শুনতো ওর কথা মন দিয়ে। আমি সেটা দেখেই বুঝতাম যে ও কিছু নিশ্চয়ই, হি ওয়াজ টকিং সেন্স। হুম হুম হুম। তো আম, তো সেখানে কম্পিউটার গেমস। তারপরে হলো যে আরেকটু বড় যখন হলো 2013, আমার মনে আছে 2013-তে আমরা ইন্ডিয়া যাইনি গরমের ছুটিতে। তো খুব বোরিং ব্যাপার, একটা বাচ্চা ছেলে কি করবে। তো আমি ওকে নিয়ে চেস ক্লাবে গেলাম। তো তার আগে চেসের নিয়ম কানুন জানতো, তো খেলেনি কোনোদিন, অ্যান্ড হি ইজ ভেরি কম্পিটিটিভ। তো চেস খেলে আচ্ছা, রীতিমতো ভালো লেভেলে চেস খেলতে শুরু করলো। এখন চেসটা আবার ব্যাক ইয়ে নিয়েছে, ব্যাক স্টেজ নিয়েছে, কিন্তু আবার চেস খেলতে শুরু করলো। তো চেস খেলাটাই ওর একমাত্র স্পোর্টিং অ্যাক্টিভিটি, কন্টিনিউয়াস স্পোর্টিং অ্যাক্টিভিটি যদি হয়, তাহলে চেস খেলাটাই মানে একমাত্র। ফুটবলকে ফুটবল বেশি ভালো ক্রিকেটও, লাগতো চেস, ফুটবল মানে ক্রিকেট। যেটাতেও মাথাকে হ্যাঁ, মাথাকে কাজে লাগাতে হবে, মানে এক্স্যাক্টলি। ভীষণভাবে মাথা কাজে লাগিয়ে যে কাজগুলো করতে ভালো লাগে, মানে সেগুলোই ওর ভালো লাগে আর কি। তো আর এমনি কোনো ধরনের বই পড়া, মানে গল্পের বই বা? গল্পের বই যে খুব পছন্দ করে উইদাউট সেরকম নয়। হ্যারি পটার খুব পছন্দ। সমস্ত হ্যারি পটারের সমস্ত বই, সমস্ত সিনেমা, হ্যারি পটার, টিনটিন, যা নর্মাল। আরো বাচ্চা বাচ্চা নন্টে ফন্টে, একটা সময় ছিল নন্টে ফন্টে পড়ে প্রচুর হাসাহাসি চলতো বা ঘরে, হ্যাঁ 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 করে হাসতো। আহ, একদম নন্টে নন্টে ফন্টে পড়ে। যত বয়স বাড়তে শুরু করলো তত পপুলার সায়েন্স, কেন ও তারপর নিজের বই লেখা নিয়ে ব্যস্ত হয়ে গেল, নিজের ওয়েবসাইট নিয়ে ব্যস্ত হয়ে গেল। আম, তো সেটাও অনেক, মানে সেটা আরেকটু পরবর্তীকালে শুরু হলো। ওর প্রথম বই স্টার্ট হয়েছে 15 বছর বয়সে। তো বুঝতেই পারছো তখন 15 বছর বয়সেই ওর আদার অ্যাক্টিভিটিস একটুখানি আম, মাথার পেছন দিকে চলে গেছে। তুমি, মানে সেটার জন্য তোকে একটু সময়টা দিতে হবে, বই লেখার জন্য ওখানে যথেষ্ট ওকে সময় দিতে হয়েছে। প্রচুর সময় দিতে হয়েছে ওকে, প্রচুর সময় দিতে হয়েছে। সেটাই। তো ওখানে যে ও ডেভিড ডার্লিং এর সঙ্গে যে বইটা লিখেছে, তো হ্যাঁ, তার সাথে কিভাবে যোগাযোগ হলো বা ওই সেইটা? সেই 2013-তে যখন আমরা ইন্ডিয়া গেলাম না, তখন আমি দুটো জিনিস করেছিলাম। একটা হচ্ছে ওকে নিয়ে চেস ক্লাবে যাওয়া। আমি জানতাম না যে তার 6 মাসের পরে ও আমাকে হারাবে, তাহলে আমি নিয়ে যেতাম না, কখনোই নিয়ে যেতাম না। তা, আর আর মনে মনে তুমি ভাবছো যে খুবই ভালো করেছিলাম সেই সময়? হ্যাঁ, আর 2013-তে আমরা ডেভিড ডার্লিংকে ধরলাম, যে ও হচ্ছে আগে নাসাতে সায়েন্টিস্ট ছিল, নাসার আচ্ছা, সাথে লিঙ্ক ছিল। তো কিন্তু হি ইজ নট এ ম্যাথমেটিশিয়ান, হি ইজ এ ফিজিসিস্ট। ওকে। তো ফিজিসিস্ট হয়ে ও কিন্তু তখন প্রথম বললো যে ঠিক আছে নিয়ে এসো, একটু অ্যাসেস করবো। অ্যাসেস করে বললো না, হি ইজ ভেরি গুড। করে তারপর 6 মাস পরে ডেকে বললো দেখো ভাই, ওকে পড়ানোর কিছু নেই কিন্তু আমার, তুমি যদি নিয়ে যেতে চাও নিয়ে যাও ওকে এখান থেকে। তাই বললাম না দেখো, তাহলে তুমি এক কাজ করো, তাহলে তোমাকে কোনো সিলেবাস ফলো করতে হবে না, ইউ ডিসকাস, ওর ওর নলেজটাকে ওয়াইডেন করো। হুম। তো আজ অব্দি কোনোদিন ওরা সিলেবাস কিছু পড়েনি।
আচ্ছা। যেদিন যা মনে হয়েছে সেদিন তাই ডিসকাস করছি, কোনোদিন ফিজিক্স, কোনোদিন কেমিস্ট্রি, কোনোদিন এমনি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, ফিলোসফি, যা ইচ্ছা সেদিন তাই ডিসকাস করেছে। তারপরে ওদের ওই ডেভিড ডার্লিং এর নিজের অনেকগুলো বই আছে, বেশিরভাগই পপুলার সায়েন্স ফিজিক্স এর উপর। তো ও একদিন বললো যে এরকম ওর অঙ্ক এত ভালো আর ওর কনসেপ্ট খুব ক্লিয়ার, হোয়াই ডোন্ট উই রাইট আ বুক। হুম। তাহলে হোয়াট এভার ইফ হি ফিলস কমফোর্টেবল। কেন আমার আমার কাছে অঙ্কর বই লিখিয়ে বানিয়ে হচ্ছে কেশবচন্দ্র নাগ, ইউনো, যেটা ট্রেনে হ্যাঁ, মহামতি কেশবচন্দ্র নাগ, মাদর তৈলাক্ত বাসে কত দূর ওঠে এবং তার থেকে কতটা নেমে যায়। নামে, হ্যাঁ। হ্যাঁ, মানে এটা তো ইয়েতে এখন তো পশু ক্লেশ নিবারণী সংস্থা থাকলে আগে তো মুছে দিত, বাসটা এসে মুছে দিত, যা ভর্তি যতটা ওটা। তো কিন্তু দেখলাম যে ও কম বয়সেই বেশ ভালো লিখে ফেললো। এবার বইটা লেখা হলো, বইটা বার করলো হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড 2016, 17, 18 বুকার প্রাইজের জন্য বেশিরভাগ বইগুলো ওদের ওখান থেকে বেরোতো। তো ওয়ান ওয়ার্ল্ড অ্যাজ এ পাবলিশার কিন্তু অত্যন্ত স্ট্রং পাবলিশার। এবারে ওটা বেরোনোর পর তারপরে ওর রাইটস নিয়ে মোটামুটি একটা একটা মারপিট হয়ে গেল। তো প্রায়ই আমরা শুনি ওর বই এখন বেরিয়েছে, আমেরিকা থেকে বেরিয়ে গেছে, আমেরিকান এডিশন, ইন্ডিয়া থেকে বেরিয়েছে হার্পার কলেজ। এবং ওর বই তো বেস্ট সেলার বুকও পেয়ে, মানে বুকস অ্যাওয়ার্ড। তারপরে না শুধু এটা তো ইংরেজিতে। হ্যাঁ। আচ্ছা, আমাদের মনে হচ্ছে একটু কানেকশনের প্রবলেম হচ্ছে। উম, আমরা চেষ্টা করছি আবার সুভদ্রার সাথে একটু কথা বলে নিতে। সুভদ্রার কোনোভাবে সাউন্ডটা বোধহয় অফ হয়ে গেছে, মিউট হয়ে গেছে বোধহয়। এই যে আমি আবার হ্যাঁ, সবার, হ্যাঁ। হ্যাঁ। হুম। তো তারপরে চায়না থেকে বেরোলো, জাপান থেকে বেরোলো, ইটালি থেকে বেরোলো। তো এই সমস্ত গুলো, না না কানেকশন প্রবলেম না, আমি তো এখন এসে গেছি আবার। ও এসে আবার বলছে কানেকশন প্রবলেম, আর কি হচ্ছে কানেকশন প্রবলেম, আমি এখন কানেক্টেড। না, না, মাঝে তোমার সাউন্ডটা মিউট হয়ে গেছিল আসলে, সেই মাসের জন্য। মাঝে সাউন্ডটা মিউট হয়ে গেছিল, এই সারাক্ষণই একটা এই মাউসটাকে একটু নাড়াচাড়া করাতে হয়। তো তারপরে ওরা 2015-তে ওরা প্রথম বইটা শেষ করে প্রুফ পাঠালো, 2016-তে দ্বিতীয় বই প্রায় শেষ হলো, 2017-তে তৃতীয় বই যেটা এখনো বেরোয়নি, এবার বেরোবে, এই করোনার জন্য পিছিয়ে গেল। ডেভিড ডার্লিং এর সঙ্গে এইভাবে ওর আলাপ এবং এইভাবে ওর বোঝাপড়া শুরু হলো। তো এখনো কি ডেভিড ডার্লিং এর সঙ্গে মানে যোগাযোগটা কন্টিনিউ আছে নাকি? রেগুলার যায় না, মানে আর আর রেগুলার যাওয়া আসা নেই, কারণ বেশিরভাগই আজকাল কাজ তো ইয়েতে হয়, ইমেলে হয়। তারপরেও আরেকটা বই লিখেছে, মানে এই উইয়ার্ড ম্যাথস, উইয়ার্ডার ম্যাথস, উইয়ার্ডেস্ট ম্যাথস, এই তিনটে বইয়ের পরেও আরেকটা বই লিখেছে ওনার সাথে, সেটা প্রুফ টুফ যাচ্ছে, সেই অবস্থায় আছে। আচ্ছা। আর তোমরা মানে এর মধ্যে ইন্ডিয়াতে মানে কিরকম যাও, সেটা কি অগ্নিজ কি ইন্ডিয়াতে যায় তখন ওখানে নাকি? ইন্ডিয়াতে আমরা প্রত্যেক বছর যাই, এই বছরই করোনার প্রকোপে যেতে পারলাম না, কিন্তু অগ্নিজ প্রত্যেকবারই যায় এবং ভীষণ আনন্দ পায় ওখানে। রয়েছে আমার আমার মা বাবা রয়েছেন, মা বাবা, আমার বোন আছেন, ওর মামা বাড়ি রয়েছে, দুই দুই মামা। তো ভীষণ এনজয় করে ওখানে, প্রায় রাজকীয় আরামে থাকে এবং খায়। তো অগ্নিজ কি মানে আমাদের বাংলায় যে একটা প্রবাদ আছে যে বাঙালিরা মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো সেটা কি অগ্নিজর সাথে না, যায় নাকি? ও ও হচ্ছে মাংস ভাতে বাঙালি। ও আচ্ছা, মাংস ভাতে বাঙালি। তাও ও ভাতটা। আর না, ও ভাত ছাড়া কিছু খায় না, মানে ভাত ছাড়া কিছু খায় না, মানে যখন বাড়িতে থাকে ভাত খায়, দুবেলা ভাত, আচ্ছা, দুবেলা আচ্ছা। ভাত এবং মাংস থাকলে একটু বেশি ভাত, মাংস না থাকলে একটুখানি কম ভাত। কম। আর এমনি কোনো গান বাজনা শুনতে মানে কিরকম গান গান শুনতে ভালোবাসে? গান বাজনা জেনারেলি ও পছন্দ করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তো সেটা যে খুব যে আহামরি সেটা নয়, তবলা বাজাতে এক সময়, সেটাও এখানেই শিখেছিল, স্কুলেই শিখেছিল। তো কিন্তু সেই সব এখন মোটামুটি সব পেছনে পড়ে আছে, আচ্ছা। কিন্তু ক্লাসিক্যাল শোনে। ভবিষ্যতে যখন হয়তো আবার একটু হাতে সময় পাবে নিশ্চয়ই আবার সবকিছু শুরু করবে। তো হ্যাঁ,
একবার যখন শুরু করেছে সেটা নিশ্চয়ই ওর মধ্যে কিছুটা তো রয়ে গেছে। আর তুমি যেটা বলছিলে যে ও যেটা নিয়েই পড়াশোনা করুক বা যে কিছু নিয়েই ওর আগ্রহ জন্মাক সবকিছু ডেপথে গিয়ে ও জানতে চায়। তো একদম। তো নিশ্চয়ই সবকিছুই ভালো হবে। তো এবার আমরা আসি ম্যাথস অলিম্পিয়াডের কথায়। তো ওটার ব্যাপারে যদি একটু কিছু বলো। তোমরা তো ম্যাথস অলিম্পিয়াড আবার এর মধ্যে যদি আমাদের কোনো ক্রেডিট খোঁজে তাহলে একদম ভুল। মানে আমি ক্রেডিট নিতে খুবই পছন্দ করবো, কিন্তু আমার কোনো ক্রেডিট নেই বেসিক্যালি। আমার 14 পুরুষে কোনোদিন কেউ অলিম্পিয়াডে যায়নি এবং কোনো অলিম্পিক্স দেখেওনি। আম, তো সুতরাং আমার সাথে অলিম্পিক্সের কোনো সম্পর্কই নেই। এবারে হলো কি, ও তো ও বোধহয় 2015 থেকেই কিন্তু রেগুলার বেসিসে এই ক্যাম্প গুলোতে যাওয়া শুরু হয়েছে। ইটস এ ভেরি লং ড্রন প্রসেস। এতে একটা পরীক্ষা হয় ইউকেএমটি, ইউনাইটেড কিংডম ম্যাথমেটিক্যাল ট্রাস্ট। সেখানে পরীক্ষা হয়ে সেখান থেকে ইয়ে জোগাড় করতে হয়, পাসপোর্ট জোগাড় করতে হয় যে এরপরের ধাপটা যাবে। সেই ধাপটা হচ্ছে অক্সফোর্ডে ক্যাম্প। সেই ক্যাম্প করে এসে তারপরে কেমব্রিজে ক্যাম্প। তারপরে কেমব্রিজে ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্প হয় ইয়েতে, ওই ওটা কোন জায়গায় একটা কেন্টের কোথায় একটা ক্যাম্প হয়। আচ্ছা এতগুলো ক্যাম্প ট্যাম্প করে তারপরে রোমানিয়ায় একটা অলিম্পিয়াড হয়, সেখানে গিয়ে তার পারফরমেন্স দেখা হয়। তারপরে হাঙ্গেরিতে গিয়ে একটা প্র্যাকটিস হয়, তারপরে যাওয়া হয়। এতগুলো স্টেপ পেরিয়ে সেরা 6 জনকে ওরা নিয়ে যায়। হ্যাঁ মানে সেটাই মানে 104টা দেশের মধ্যে প্রায় 600 জনকে নিয়ে পরীক্ষাটা হয়। তো সেটার মধ্যে ও তারপর যখন এতটা একটা পারফেক্ট স্কোর করলো তখন ওর কাছ থেকে তো যখন কথা বলবো তখন অবশ্যই ওর কাছে জানতে চাইবো। এবং তোমাদের কিরকম ফিলিং হয়েছিল যে ও যখন এত সুন্দর একটা ভালো এইবারে আম, আমি যদি এই গল্পটা বলি তাহলে আবার আমার আইকিউটা বেরিয়ে পড়বে, সেটাই খুব ঝামেলা আর কি। আমি তখন হসপিটালে, ও ফোন করেছে। ফোন করে আমাকে বলছে যে মোটামুটি ভালো হয়েছে। মানে ভালো হয়েছে মানে কত ভালো হয়েছে? কেন, আমি জীবনে কোনোদিন বললাম তো যেরকম অলিম্পিয়াড ব্যাপারটা আমাদের যে কোনো সাধারণ বাঙালির কাছে একটা স্বপ্নের ব্যাপার, যে অলিম্পিক্স অলিম্পিয়াড এগুলো তো সাধারণ লোকে যায়ই না। অনেক সাধারণ বাঙালি যেমন জানে যে ফুটবল ক্রিকেটে হয় কিন্তু এরকম অঙ্ক নিয়ে হয় হ্যাঁ, সেটা কি জানে না। হ্যাঁ তুমি বলো এবার। না না, ও জানে না ঠিকই, কিন্তু ইন্ডিয়া থেকে ভালো টিম আসে, ভালো টিম আসে। গোল্ড পাইনি হয়তো, অনেকদিন হয়তো গোল্ড পাইনি, হয়তো কখনোই গোল্ড পেয়েছি কিনা আমি জানি না সেটা। ইন্ডিয়া থেকে আমি আমার ধারণা যে পাইনি, বা পেলেও পেলেও অনেকদিন বাদে বাদে একটা করে পায়। পারফেক্ট স্কোর জীবনে হয়নি, আচ্ছা পারফেক্ট স্কোর হয়নি। পারফেক্ট পারফেক্ট স্কোরটা স্কোর ইউকে থেকে। 42 হ্যাঁ, 42 হয়েছে। হ্যাঁ, ও আমাকে ফোন করে বললো যে ভালো হয়েছে, ভালো হয়েছে মানে আগের দিনের সব 3টে অঙ্কই ঠিক হয়েছে, আজকেও 3টে অঙ্ক মোটামুটি মনে হচ্ছে ঠিক হয়েছে। তা আমি 2টো নম্বর জেনেছি, 2টোয় ফুল মার্কস পেয়েছি, একটা জানিনি। তারপরের দিন আবার আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে না আমি ফুল মার্কস পেয়েছি। তখন আমি বলছি তার তুই তো একটা মেডেল পাবি। তো বলে হ্যাঁ আমার মনে হয় গোল্ড মেডেল পাবো। তখন আমাদের ধারণা নেই যে ফুল মার্কস মানে যে পারফেক্ট স্কোর সেটা কি জিনিস, সেটাও আমার ধারণা নেই। আচ্ছা তারপরে দেখলাম যে ও ইউকে হয়ে পোডিয়ামে উঠে ইউকের ফ্ল্যাগ নিয়ে, মানে দ্যাট ওয়াজ আ প্রাউড মুভমেন্ট। যে গোটা গোটা পৃথিবীতে ওই ওই পোডিয়ামটায় ওঠা, একটা ফ্ল্যাগটা নিয়ে একটা বাঙালি ছেলে রিপ্রেজেন্ট করেছে ইউকে কে। একদম। যে যেখানে স্কটল্যান্ডে আজ অব্দি হয়নি কোনোদিন। 59টা দেশের মধ্যে 59 থেকে স্টার্ট হয়েছে, গত হ্যাঁ 70 বছরে একবার হয়নি। হয়নি আর ইউকেতেও তো মানে লাস্ট 24 বছরে সেটা সম্ভব হয়নি। 24 বছর হয়। হ্যাঁ, ওই প্রথম করে করে দেখিয়েছে এটা। হ্যাঁ। তো এই দুটো হচ্ছে অদ্ভুত অদ্ভুত রেকর্ড, ও দুটো রেকর্ড করেছে, দুটো রেকর্ডই অদ্ভুত রেকর্ড। একটা হচ্ছে যে ম্যাথস অলিম্পিয়াড, এর চেয়ে বেশি কেউ পাবে না কোনোদিন। আর মেন্সা স্কোর, এর চেয়ে বেশি কেউ পাবে না কোনোদিন। একদম ভীষণভাবে রেকর্ড করে ফেলেছে এবং সেই রেকর্ড কেউ ভাঙতেও পারবে না এবং আমরা চাই ভবিষ্যতে এরকম আরো অনেক রেকর্ড করুক। আমরা সবাই অপেক্ষায় থাকবো এবং অপেক্ষায় আছি। তো ঠিক, তোমার কি আরেকটা এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যে হ্যাঁ হয়তো আমি খুব গর্বিত হব ও যদি আরো রেকর্ড করে। আমি কিন্তু ইকুয়ালি গর্বিত হব যদি অন্য কেউ এই রেকর্ডটা করে। একদমই তাই। আজকে আমাদের এই লাইভ সেশনটা সেই জন্যই মানে ওকে দেখে আমরা সবসময় এটা কিছু করি যে হয়তো কাউকে দেখে তার মতো হওয়ার চেষ্টা করি। তার মতো হ্যাঁ, হওয়ার চেষ্টা না পারলেও হয়তো তাকে সামনে রেখে আমরা অনুসরণ করে এগিয়ে যাব। আজকে আমাদের লাইভ সেশনটাও সেজন্য যে যদি ওকে দেখে আমরা সবাই কিছুটা অনুপ্রাণিত হতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা অনুপ্রাণিত হতে পারে। হ্যাঁ, মানে সেই সেই এই এই কারণটার জন্যই যখন ইন্ডিয়াতে যখন আমরা গেলাম তখন আনন্দবাজারে টেলিগ্রাফে এগুলো অনলাইনে বেশি করেছিল। ওরা 3 দিন পর পর ওকে কভার করেছিল আনন্দবাজার। তো সেইটা কভার করার পর ওকে ডাকে আইআইএম থেকে লেকচার দিতে। তো আচ্ছা আইআইএম জোকা ওখান থেকে লেকচার দিতে, আর যাদবপুর ইউনিভার্সিটির ম্যাথস ডিপার্টমেন্ট ওকে ইনভাইট করে।
তো বিশ্বাস করো, যাদবপুর ইউনিভার্সিটিতে ওরা প্রথমে বললো যে একটা ছোট ঘর, কে আর আসবে শুনতে একটা বাচ্চা ছেলেকে। 30 জনের অডিয়েন্স, 30 জন ভরতে লেগেছিল 3 থেকে 4 মিনিট। তারপর আমরা গেলাম বড় অডিটোরিয়ামে, সেখানে মাইক কাজ করে না, সেখানে কিছু নাহলে 150 লোক ছিল। ওয়াও। তার মধ্যে সাউথ পয়েন্ট থেকে একটা বড় গ্রুপ এসেছিল যারা এম করছে অলিম্পিয়াড। আচ্ছা আর এছাড়াও আমরা 3টে স্কুলে ওকে লেকচার দিতে ডেকেছিল, 3টে স্কুলেই গেছিল। ওর আচ্ছা কাছে এই স্কুলে যাওয়াটা বেশি ইন্টারেস্টিং, বিকজ ওর ধারণা হচ্ছে যে যদি স্কুল থেকে একটা ছেলেও যদি অলিম্পিয়াডে যায় তাহলে ওর 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 পরিশ্রম সার্থক আর কি। ও একদম। কিন্তু খুব যে বলিয়ে কইয়ে ছেলে এরকম নয়, ওর বলতে যে খুব ভালো লাগে এরকম নয়, কিন্তু এই ও নিজের এইটাকে মানে নিজের এই অপছন্দটাকে ওভারকাম করেছিল শুধু এই আগ্রহ নিয়ে যে কেউ যদি একজনও যায় তাহলে সেটা কেউ লাভ। কেউ যদি ওকে দেখে ইন্সপায়ার্ড হয় আর কি। তো ও তো ছোটবেলাতে বলছিলে যে খুবই দুষ্টু ছিল এবং এখন যে এত শান্ত হয়ে গেছে এবং কথা কম বলে, মানে সেটা কি শুধুমাত্র এই অঙ্কের জন্য বা পড়াশোনার জন্য সে? ও আহ, না, ও কথা কম বলে কেন না, কেন আমার আমার পার্সোনালি ধারণা, কেননা ও বাজে বকাতে বিশ্বাস করে না অ্যাকচুয়ালি। ওর কাছে প্রতিটা ওয়ার্ড মেজার করে করে বলতে হয়, কারণ ও যেটা চায় বলতে ও সেটাই শুধু বলে। আচ্ছা ও কিন্তু ও যেমন এখন খুব ইন্টারেস্ট হচ্ছে ফিলোসফি, ওকে ফিলোসফি নিয়ে কেউ যদি কোনো ফিলোসফির টিচার যদি ও কথা বলে, ও শোনে অনেকক্ষণ, নিজের মতামত দেয়। আম, ও কিন্তু সেটা করে। ওকে যখন ও ক্লাস মানে সেকেন্ডারি 4-5, তখন ওকে বললো যে আর সেকেন্ডারি স্কুলে পড়ানোর উপায় নেই। তখন ওকে অ্যাসেস করতে হলো ডান্ডি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা তো তখন ওর মা ছিল ইয়েতে ওই রুমে বসে, তোকে 3-4টে কোশ্চেন ও এসে বললো যে 3-4টে কোশ্চেন কি জিজ্ঞেস করলো, ও কিরকম হ্যাঁ নাতে উত্তর দিল, মানে ওর মা ওয়াজ নট ইমপ্রেসড, সত্যি কথা আচ্ছা বলতে গিয়ে। তো তাতে প্রফেসর তারপরে গিয়ে ইমেল করেছেন যে ওকে 3rd ইয়ার আমরা স্টার্ট করব। আচ্ছা তো ও ডান্ডি ইউনিভার্সিটিতে ও অ্যাডহক ক্লাস করতে যেত এবং পরীক্ষায় বসতো কিন্তু ওদের সাথেই, ওর জন্য আলাদা পরীক্ষা হতো না, ওদের সাথেই পরীক্ষায় বসতো। তো যখন কেমব্রিজে অ্যাপ্লাই করছে তখন আমি ডান্ডি ইউনিভার্সিটি যাই ওর সঙ্গে, বলতে যে না ও এবারে অ্যাপ্লাই করছে। তো তো তখন প্রফেসর আমাকে বললো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার করলেন যে যদি যদি ও ডান্ডিতে থাকে, যদি, আমি জানি ও থাকবে না, কিন্তু যদিও থাকে তাহলে 5 বছরের মধ্যে ইন্টিগ্রেটেড আমরা বিএসসি এমএসসি পিএইচডি হয়ে যাবে। আচ্ছা যেটা 8-9 বছরের ব্যাপার সেটাও 5 বছরে আমরা করিয়ে দেবো। তো ও নিজে একটু কোথাও টেম্পটেড হয়েছিল, কিন্তু তারপর বললো না, আইল গো টু কেমব্রিজ। ওর কোনো প্ল্যান বি ছিল না, প্ল্যান এ ছিল ট্রিনিটি কলেজ কেমব্রিজ, আর সেটাই শেষ। এটাই শেষ। মানে ওই সহজে যেটা পাওয়া যাবে, সহজে যেটা অ্যাচিভ করা যাবে সেটার দিকেও নেই, মানে না, খেটে, স্বাভাবিক আমরা যদি কোনো কিছু করি তার পিছনে সময় দিই, পরিশ্রম করি, তখন যদি যেটা সাফল্যটা পাবো সেটার একটা আনন্দ একটা অন্যরকম হয়। হ্যাঁ। তো আর ট্রিনিটি কলেজ অঙ্কর জন্য ওয়ার্ল্ডে 1 থেকে 2 নম্বর। তো আচ্ছা সেটা ওর ওর সবসময়, হ্যাঁ ট্রিনিটি কলেজ ওয়ার্ল্ডে 1-2 নম্বরে। সে মানে ফার্স্ট সেকেন্ডে আসছে এমআইটি, আর তারপরে হচ্ছে ইয়েতে। আর ও আমেরিকা যাবে না এখন, আমেরিকার রাষ্ট্রপ্রধানকেও বিশেষ যে পছন্দ এরকম শোনা যায়নি কখনো। তো আমেরিকায় ও যাবে না এখন, সুতরাং ওকে ব্রিজে থাকবে। আচ্ছা। তো আর এমনি তোমরা ফ্যামিলি টাইম যখন একসাথে স্পেন্ড করো তখন মানে মেনলি কি রকম টপিক থাকে তোমাদের? টপিক বলতে সব বাড়ির তো একটা ঘরোয়া পরিবেশ তো থাকবে, তো সেখানেও কি অঙ্ক নিয়ে আলোচনাটা কি বেশি থাকে বা পড়াশোনা নিয়ে আলোচনা বেশি থাকে? আম, না, অঙ্ক নিয়ে আলোচনা প্রায় থাকেই না, কেন আচ্ছা কিছু বুঝি না তো, আমরা কিছু বুঝি না, তার অঙ্ক নিয়ে আলোচনা করে কি হবে, ও তো উলুবনে মুক্ত ছড়ানো প্রায়। তো ওটা নিয়ে কিছু না। আমরা একসঙ্গে যেমন ওই এগুলো দেখি, ইউনিভার্সিটি চ্যালেঞ্জ বা ওই ধরনের কুইজ শো গুলো একসাথে বসে দেখি। তা গল্প গল্প গুজব হয়। ও পড়াশোনাটা বরাবরই খুব সিরিয়াসলি নেয়, স্কুল থেকে খুব সিরিয়াসলি নেয়। ওর কাছে প্রতিটা হোমওয়ার্ক হচ্ছে পরীক্ষার মতো ইম্পর্টেন্ট। কোনোদিন আমি দেখিনি ও ওইগুলোতে গাফিলতি করেছে, নেভার। মোটামুটি আমরা ওকে বলতাম যে তোকে তো তোর স্কুলের টিচাররা ভয় পায়, মানে এতটাই পারফেক্ট হোমওয়ার্ক করে যে ওখানে কোনো কাটাকাটি করলে ভীষণ রেগে যেত, যে না কেন এখানে কেটেছো, কেন এটা তো এই, এটা তো তাই আচ্ছা করে ওকে ভয় পায়। সেরকমই আমরা বলতাম। তো এখনো যেমন, এখনো ওর দুপুরবেলায় ওঠে 12টা নাগাদ ঘুম থেকে ওঠেন, আর শুতে যায় রাত্রি 4টের সময়, পড়াশোনা করে। ওয়াও, এই এতটা! এই এর মধ্যে 1 ঘন্টা শুধু পড়ে না, হয়তো 1 ঘন্টা বন্ধু বান্ধবরা আসে রাত্রি 11টার সময়, জুম টুম করে, শুনি হ্যাঁ হ্যাঁ করে হাসছে,
কিন্তু তারপরে আবার পড়াশোনা। ওর ডেডিকেশন নিয়ে আমার মানে আমি যদি ওর কাছ থেকে কিছু শিখে থাকি তাহলে সেটা হচ্ছে এই সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন। একদমই তাই। সেটা আমাদের সবারই শেখা উচিত। আমার মতে আজকে যারা সবাই শুনছেন তারা সবাই মানে শিখবে এগুলো আর কি। মানে প্রপার ডেডিকেশন থাকলে সবকিছুই অ্যাচিভ করা যায়। তো আরেকটা কথা বলবো, আমার মনে হয় যে অনেক বাচ্চাদেরকে হয়তো বলতে হয় বাবা মাদেরকে যে ওরে তোরা পড়তে বস, মানে তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা কখনোই হয়নি, বরং ভীষণ হয়েছে, ভীষণ হয়েছে। আমাদের হচ্ছে খেতে আয়, শিগগিরই খেতে আয়, আর 15 মিনিট বাদে আসছি না, 15 মিনিট না, এক্ষুনি খেতে আয়। ওকে ওকে পড়া থেকে ওঠানো হচ্ছে একটা একটা মানে ভীষণ কঠিন কাজ, এটাই। ভীষণ ইরিটেটিং কাজ। প্রত্যেক দিন যদি ওরকম খেতে আয় খেতে আয়, খাবার ঠান্ডা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ছেলেটা মানে সারাক্ষণ পড়াশোনা করে, একসঙ্গে বসে খাবো, ওকে খেতে আস্তে আস্তে বলা মানে আমার একটা লাউড স্পিকার নিয়ে চেঁচাতে হয় মোটামুটি। এটা কিন্তু আজকে আমরা যারা শুনছি অনেকেই হয়তো ভাবছে যে ইস আমার ছেলে মেয়ে যদি এরকম হতো তাহলে হয়তো ভালো হতো, বরং বলতে হয় যে ওরে তোরা পড়তে বস। তো না, আমার মনে হয় প্রতিটা বাচ্চাই, প্রতিটা ছেলে, প্রতিটা লোকেরই কিছু না কিছু জায়গায় পোটেনশিয়াল আছে। একদমই তাই। অগ্নিজোর অঙ্কে আছে, কারুর দাবায় আছে, কারুর টেবিল টেনিসে আছে, কেউ হয়তো ভালো নাচে, কেউ হয়তো ভালো গান গায়। জাস্ট আমাদের সবাইকে ফাইন্ড আউট করতে হবে কোথায় আছে জিনিসটা, সেটাই। এবং সেইটাই নাড়তে হবে। সেটাই, যেদিকে তার ইচ্ছা থাকবে সেদিকে যদি সে কেউ যায় তাহলে নিশ্চয়ই সে সেই জিনিসটা অ্যাচিভ করবেই। কিন্তু আমাদের একটা মনের মধ্যে সবারই থাকে যে অঙ্ক মানেই একটা বিশাল ভয়, হ্যাঁ, বাঙালিদের অঙ্ক মানেই ভয়, এবং সেই ভয়টাকে জয় করিয়ে দেখেছে আমাদের অগ্নিজ। তো সেটা তো একটা বিশাল বড় গর্বের কারণ, এবং সেটা একটা উদাহরণ, একটা অগ্নিজ সবার কাছে উদাহরণ যে দেখো অগ্নিজ পেরেছে তোমরা কেন পারবে না। এটা আমরা এখন সব করতে পারি আমাদের ভবিষ্যৎ এইটা খুব ঝামেলার ব্যাপার, অগ্নিজো বেড়েছে তোমরা কেন পারবে না, এটা হচ্ছে কাউকে দেখি যে দেখো মানে পারবে করা কেন, যায়, একজন করা দুজন যায়। করা যায়। মানে অ্যাটলিস্ট একটা বাঙালি হয়ে অলিম্পিয়াডে যাওয়া যায়, একটা বাঙালি হয়ে অলিম্পিয়াড জেতা যায়, সবসময় যে ওয়ার্ল্ড সেরা, চ্যাম্পিয়ন হওয়া যায়। একদমই তাই, সবসময় যে সেরা সেরা হতে হবে তা তো নয়, কিন্তু কাউকে রেখে ভবিষ্যতে আগিয়ে যাওয়াটা আমার মনে হয় খুবই বড় ব্যাপার। এক্স্যাক্টলি, আর একটা এক্স্যাক্টলি। মনে হয় যে এখানে স্কুলে পড়াশোনা করেছে বলে কি সাফল্যটা বেশি সুবিধা হয়েছে, নাকি ইন্ডিয়াতে থাকলেও হয়তো মানে সুবিধা হতো? এই ব্যাপারটা একটুখানি কনফিউজিং আমার মনে হয়। অগ্নিজ ইজ ভেরি কম্পিটিটিভ। অগ্নিজ কম্পিটিশনে কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ে না। ওর বাবা বলে আমাকে আজ অব্দি একটা চেস গেমও ছেড়ে দেয়নি। সে আমার চ্যাম্পিয়নশিপ থাক আর ওর চ্যাম্পিয়নশিপ থাক, তো ও কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, এবং সেটা ক্লাস টেস্ট হোক কিংবা অলিম্পিয়াড হোক। তো ওর এই কম্পিটিটিভনেসটা কিন্তু ওর একটা অ্যাসেট। ও কিন্তু কম্পিটিশনে ভালো না করলে খুব মন মরা হয়ে যায়। এবারে ইন্ডিয়ার কিন্তু পুরো মানে বেসিকটাই হচ্ছে কম্পিটিশন। সেই কম্পিটিশনে থাকলে ও হয়তো ভালো করতো। হাউএভার ওর যে পড়ার চাপ ব্যাপারটা, যে জায়গাটা ও ফ্রিলি পড়তে পেরেছে, যে জায়গাটা ফ্রিলি ও জ্ঞান আহরণ করতে পেরেছে, সেইটা বোধহয় ইন্ডিয়াতে হতো না। সেটাই। কিন্তু এবং আরেকটা জিনিস আমাদের যেটা মনে হয় যে আমরা দেখি ইন্ডিয়াতে একটু ভালো করলে দুরকম ভাবে রিয়াক্ট করে। একটা হচ্ছে টিচাররা রিয়াক্ট করে তুমি বেশি পাকা, তুমি চুপ করে বসে পড়ো পেছনে বেঞ্চে। অর রিয়াক্ট করে যে ওরে বাবা এ তো সুপারস্টার, একে নিয়ে আর আমরা কি করব। এই দুটোই কিন্তু মানুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়। একদমই। মাটিতে পা রেখে থাকাটা খুব দরকার। আমার মনে আছে ও যখন প্রথম ইন্টারভিউ ও যখন যায় 2012 2013-তে মেন্সার পরে, তখন এটা বোধহয় টাইমস কিংবা ওর একটা কোন একটা নিউজ পেপার থেকে জিজ্ঞেস করেছিল যে হাউ ডু ইউ ফিল বিং এ জিনিয়াস। তো খুব মানে তখন বাচ্চা 12 বছরের একটা ছেলে খুব মিষ্টি করে সাংবাদিকটাকে বলেছিল যে দেখো, আই ডু নট বিলিভ ইন জিনিয়াস। জিনিয়াস কথাটা আমি বিশ্বাসই করি না। তুমিও জিনিয়াস হতে পারবে যদি তোমার আমার মতো পরিশ্রম করো আর আমার মতো প্যাশন থাকে অঙ্কে। একদমই। তো সবকিছু। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ওর ফিলোসফি, এটা কিন্তু ও যে পাকামি করে বলেছে তা নয়, এটা দিস ইজ হিজ ফিলোসফি। আচ্ছা। একদমই তাই। মানে মানে যেই জিনিসটার প্রতি যদি ঠিকঠাক ভাবে এগোনো যায় তাহলে আমার মনে হয় সবকিছুই সম্ভব হয়। আচ্ছা, আমরা কি একটু অগ্নিজোর সাথে এবার একটু কানেক্ট করতে পারি তো? একদম কানেক্ট করতে পারো। এই যে এখনই এসে বসলো এখানে। আচ্ছা। হ্যালো অগ্নিজ, Hello, হাউ আর ইউ টুডে? I'm fine. এবার দেখা যাচ্ছে পুরোটা? Yes, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, মানে হাফ দেখা যাচ্ছে। ঠিক আছে। হাত দেখা যাচ্ছে, আচ্ছা। ওয়েলকাম টু আওয়ার শো অগ্নিজ।
We are very happy to have you with us today. We are talking about you with your dad, but now we all want to know something more from you as well. Actually, we have a lot of questions for you from our viewers. So I will try to cover as much as possible, okay? So let me start with the experience of the Maths Olympiad itself. So if you could please tell us a little bit of Maths Olympiad itself, and as well as your journey, and how did you prepare for the exam? Okay, so as in my journey to Maths Olympiad, like that started several years before I actually did the Maths Olympiad. Like roughly from class 9 onwards, I was taking the sort of UKMT tests to go towards that, and each time like I progressed, like British Mathematical Olympiad round, like that's split into two parts, round 1 and round 2. And in round 1 you have like roughly 1,000 people, maybe slightly more, and then in round 2 that's reduced to just roughly 100 people. And normally what would happen was I'd end up getting to round 2 each time, but gradually I'd get better, and then like I'd start getting selected for additional camps. If I was in, say, the top 20, then I'd go to an additional camp and beyond. And then from there, the next step is the Trinity camp. But there are other things, because there's the International Mathematical Olympiad, and then there are some other mathematical Olympiads throughout the year. Like there's the Romanian Master of Mathematics, and what happens for that is that like over the new year, there's like the top 20 go to a training camp in Hungary, and then like in 2018, that's when I was first selected for that. And the Romanian Master of Mathematics, like it has a reputation of being like as hard as the International Mathematical Olympiad, if not harder. And so like that was my first experience with an actual proper Olympiad, and I got a silver medal there. In Romania. Yeah, in Romania. But then the thing is, like that year the International Mathematical Olympiad was also in Romania. Yeah. And yeah. সরি, একটু ইন্টারাপ্ট করবো কি এক সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। একটা কোয়েশ্চেন আছে এসছে যে ও ভবিষ্যতে কি করতে চায়। আচ্ছা, হ্যাঁ আমরা অবশ্যই শুনবো। সেটা অগ্নিজয় বললেই তাহলে আমাকে উত্তর দিতে হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে না ফেসবুক লাইভের কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছি না, কোনোভাবে দেখতে পাচ্ছি না আমি। তো অবশ্যই অগ্নিজয় যদি বলে what you want to be in future, what's your future goal? Like in the future I want to be like a mathematician, not like I'm not right now. I don't particularly want to work for any sort of company. Like I'd rather be a mathematician working for like a university, as in like either Cambridge, or if I go abroad, like say Harvard, MIT, like I want to like be a mathematician, like a research mathematician for like a university, and so like that's what I want to like end up as. Okay. Like in the future. But now you are in active research nowadays, right? So what's your current interest? If you could please tell us about your weather forecasting and all. But as in right now, what I'm doing right now in terms of research. Yes. Well, for that, like this year I actually had a summer project, like to do like in research mathematics. So what I'm doing is like I'm doing a research project under a mathematician, Imre Leader, who's like quite a like well-respected professor in Cambridge. And what I'm doing is like he's giving me a sort of problem in combinatorics to sort of work on and see what progress I can make. But the thing is, like, this is an unsolved problem. No, like
like no one in the world has like actually knows what the solution is. So just about seeing like what research I can do. We are also, we are all know that you will surely solve those all unknown problems, and this is really fascinating to know that. And before that, I was asking you that about the maths Olympiad. That time you got a perfect score and you got a gold medal after 24 years from UK. And that was not the first time you got a perfect score. Before that, in Mensa, you also get a highest possible score 162, and that is then higher than that of Einstein and Stephen Hawking. Yeah. How do you feel to get a perfect score? Did you expect the result? What in the IMO? No, like no one really goes into the IMO expecting to get a perfect score. It's that hard. Like because in the year that I went, like out of all the participants, like there were like roughly 600 participants out of all of those, and like they're like each of them are the best in their country. Out of them, only 2 people got a perfect score. Like me and one other was from the USA team. Like only 2 people actually got that. So like even the best, of the best, can't be sure that they'll get a perfect score. Okay. But how did you feel when you got it? I mean, it was incredible because it was like better than I ever it was better than I'd ever expected. Previously, I didn't even think that I'd get a perfect score. I thought that I'd be happy with a score of like roughly 30ish out of 42, which would correspond to like either a high silver medal or a low gold medal. Roughly, I thought like that's what I sort of went in there thinking like I will be very happy with, and then I because you just can't really expect to do better, but it happened that But indeed you did a great job. Yeah. Yeah. So moving on to the next one, that you have already written 3 books, with Darling, and the book is Weird Maths, is now bestseller books. If you could please tell us your books and what to expect from. So in terms of the books, like obviously you've got Weirder Maths, and then like Weirdest Maths is not yet out. It's written. It's pretty much like being edited, and it was supposed to be released, but like it'll be released like somewhat later, obviously due to coronavirus. But there's also a 4th book that's in the process of being written, but that's not part of the Weird Maths series. This is just this is a book that's like supposed to be about like very large numbers, but also like I've noticed that that ties into lots of other areas in maths, such as ordinals, which are a type of infinite number system, like in set theory. That's Okay. Okay, I think that there are a lot of people like us that who really thinks that the subject of mathematics is really very tough, and I think your book is expected to resolve those problems and those reduce the fear and make math more friendly. Is it correct? yeah, that's something that I've been like trying to do for a while, because it's because people here like in the UK, people here think that maths is very tough, and also it's often sort of like cool to not like maths. Like it's sort of like and sometimes if you do like maths too much, like people just think like, oh, a nerd. Like people do Yeah. people do think that it's not really that cool. Whereas that wouldn't be the same with, whereas that might not be the same with like other subjects that it's not really that to be good at. And I do think that part of it is that when the way maths is taught in schools, generally, and it doesn't really make you appreciate maths for
like for what it is, because like to actually do that you need to learn stuff like by yourself outside, like outside school, like to really appreciate maths. Yes, of course. And there is obviously a lot of expectation from you, and you also know that very well. So, how do you handle all those things? And do you ever feel any added pressure because of that? I mean, to some extent, possibly, but but not that, like not that much in, like I'm not sure in what sense, like in what sense do you mean, like added pressure? Like Added pressure means all of us are that? expecting to get something more from you. So, do you feel Yeah, any pressure for that reason that everyone is looking on us, looking on me, and so like that? I mean sometimes, but yeah, এইটা পরে আমি উত্তর দেবো, হ্যাঁ, এইটা পরে আমি উত্তর দেবো। আচ্ছা, 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 একদমই তাই। আচ্ছা, অগ্নিজোর কাছে আমি আরেকটা কথা জানতে চাইছি। আম, আহ, could you please show your gold medal and your books to our audience? yeah, I've got them. I've got them here. Like, এটা দেখা তুলবো। yeah. No, so like this is a book. Weird Maths, the first book, and here's the second. Do you want me to sort of go in like into these? না, Oh, sorry, something else. This is Meta, and Wow, that's great. Thanks for showing us, Ognijo. I think this is an inspiration for all of us and for our young generation. And lastly, we would love to know from you that would you have any message or something like for our young generation, for our little ones who might have interest in mathematics? well, what I say is that like the thing is like the most like what I think is the most important thing. Like if you're going to be in like going to maths, the most important thing is to have that sort of passion for it. Like and I think especially sort of early on, having that passion is like very important. But like I'd also say, obviously, don't just restrict yourself to what's in school. Then go and read sort of go and read like popular maths books sort of outside school as well, and that's like I find that like that's very good at getting people's interests. Yeah, that's very great to know from from you. And before wrap up, we are going to Shubhada. Before that, thank you so much, Ognijo, for your time. Thank Wish you luck for your future. thank Okay, thank you so much. শুভদা, এবার তোমার কাছে আসি। বলো, এখানে তো অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তো আজকের তুই মতো তো যতগুলো পেরেছি আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তো আজকের মতো তো মানে অনেক প্রশ্ন এখনো আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তো মানে এখনই দেওয়া সম্ভব নয়, কারণ সময় বলছে বিদায় নিতে। তো তার আগে তুমি একটা কথা বলছিলে, তখন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, তুমি সেই কথাটা please। আমি যেটা বলতে চাইছিলাম যে ওর ছোটবেলা থেকে কিন্তু ওর এই প্রেশারটা আছে, ওর পাবলিক প্রেশারটা কিন্তু ওর আছে। তো প্রতি বছরই ধরো আমাদের মোটামুটি কোনো না কোনো জায়গায় ইন্টারভিউ দিতে হয়েছে বাড়তি নেক করে, ন্যাশনাল নিউজ পেপার, কখনো স্কটিশ রেডিও, বিবিসি রেডিও স্কটল্যান্ড, কখনো টিভিতে একবার বোধহয় গেছিল, এরকম নানা রকম চলছে আমাদের। তো ও কিন্তু বরাবরই এই ব্যাপারটা খুব ভালো করে হ্যান্ডেল করে। ও কিন্তু মানে ও জানে যে এটা ঠিক আছে, ওরা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ও তার উত্তর দেবে, এবং ওর মধ্যে এইগুলো কোনো রকম অহংকারের সৃষ্টি করে না। তো নানা রকম সময়ে নানা রকম প্রশ্নের মুখোমুখি হয়েছে, তো তার কোনো প্রবলেমই হয়নি। আচ্ছা,
তাহলে তো সেটা খুবই ভালো, পজিটিভ দিক একটা বলতে হবে। নাহলে অনেক সময় কি হয়, বাচ্চারা যে একটা চাপের মধ্যে পড়ে যায় এবং সেই চাপের মধ্যে হয়তো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে সবকিছু। তো ও তো মানে আমি আমি নিজে নিয়ে গেছি ওকে ইয়েতে ট্রিনিটি কলেজে অ্যাডমিশনের সময়। তখন হঠাৎ দেখি একটা ছেলে দৌড়ে এলো, দৌড়ে এসে বললো যে এই তোমার নাম অগ্নিজ, ইউ আর অ্যান ইন্সপিরেশন টু মি। ও ওই কলেজেই পড়বে, ও হচ্ছে শ্রীলঙ্কার ফার্স্ট বয়। আচ্ছা, তো অগ্নিজরাকে চেনেও না। আচ্ছা, তারপরে বললো যে ও হো ইয়েস আই মেট ইউ ইন দ্য ম্যাথস অলিম্পিয়াড। করে ওর ম্যাথস অলিম্পিয়াডে বহু বন্ধু, মানে ওখানে ট্রিনিটি কলেজে যাওয়ার পরে ওর যেমন নতুন কলেজে গিয়ে নতুন বন্ধু ওরকম কিছু নয়, ও সবাইকেই বেসিক্যালি ওখানে চিনতো। ওরা একটা ওই অঙ্কের একটা একটা কমিউনিটি। হুম, তো তার মধ্যে ও ইমিডিয়েটলি ঢুকে গেল ওখানে, যে ওখানে ম্যাগাজিনে ও ক্রসওয়ার্ডটা ও তৈরি করে ম্যাগাজিনের। তো এইসব নানা রকম কাজে ও ব্যস্ত সারাক্ষণ। আচ্ছা। তো অনেক কিছু কথাই জানতে পারলাম তোমার কাছ থেকে এবং অগ্নিজোর কাছ থেকে, মানে যেগুলো হয়তো দূর থেকে আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। একদম অগ্নিজোর ছোটবেলা থেকে বড় হওয়ার অনেক কিছু গল্প শুনতে পারলাম। তো তার সাথে তোমার কাছে আরেকটা কথা জানতে চাইবো, আহ, যে আমরা যারা অভিভাবক, যাদের আমাদের ছোট ছোট কচি কাঁচা আছে, সব সময় একটা মনের মধ্যে চলতে থাকে যে তাদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করছি কিনা, বা তাদের যেদিকে ইন্টারেস্ট আছে সেই দিকে আমরা ঠিকঠাক ভাবে এগিয়ে দিতে পারছি কিনা। তুমি যদি আমাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দাও। এই রে, এই মেসেজ দিলেই না আমার কেমন একটা ভয় লাগে। আমি তো আর সেই কি যেন বাবা, ওইসব বাবা টাবা নই, আমি কোনো মেসেজ টেসেজ দিই না। তুমি তো আমরা দেখো, তুমি তো আমাদের গর্ব, যে সেই অগ্নিজোর বাবা, তো সেই অর্থে তো মানে একদমই। আরে আমি যখন ডাক্তার হয়েছিলাম তখন আমার নাম গুগল করলে দুটো তিনটে পাবলিকেশন পাওয়া যেত। এখন তারপর যখন অগ্নিজের বাবা হয়ে গেলাম তখন আমার নাম গুগল করলে আমার নাম আসে 33 নম্বর পেজে গুগলের। 1 থেকে 31 অব্দি অগ্নিজের নাম আছে, তার সব শেষে আমার আছে দুটো দুটো পাবলিকেশন কি তিনটে পাবলিকেশন এই। তো সেই ক্ষেত্রে আমার মেসেজ আর কি আর বলবো। বেসিক্যালি আমি সত্যি কথা যেটাই বিশ্বাস করি যে বাচ্চাদের কিন্তু একটু পুশ করতে হয়, একেবারে ছেড়ে দিলে হয় না। কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে এই লেজিনেসটা আছে যে আমি যদি খাবার কেউ মুখের সামনে ধরে দেয় আমি সেটাই খাবো, আমি আর কষ্ট করে উঠবো কেন। একটু পুশ করতে হয়, কিন্তু ভয়ানক পুশ করার দরকার। আমি সরি, এটা আমারই ভুল হচ্ছে, আমি এই মাউথটাকে নাড়াচ্ছি না একদমই। আম, তো আম, এটা একটা ব্যাপার যে কিন্তু এই যে আমার ছেলে মানেই যে তার উপর আমার পুরো কন্ট্রোল, আমি তাকে যেদিকে চালনা করব সেদিকে চলবে সেরকম নয় কিন্তু। আচ্ছা, তো আহ, হ্যাঁ, হ্যাঁ, বলো। আমাদের প্রত্যেকেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাদের potentialটা ঠিক কোথায় সেটা বার করে নিতে হবে। একদমই। এটা যেদিকেই হোক, আজকে যদি আমার ছেলে যদি শেফ হতে চায়, সেখানে যে বাঙালি হয়ে আমরা বলবো না ও শেফ হতে পারবে না বা হেয়ার ড্রেসার হতে পারবে না, সেটা কিন্তু নয়। ওদিকে যদি ন্যাকটা থাকে তাহলে ওই ওই জায়গাটা কিন্তু নার্চার করতেই হবে। সেটা ভারত এবং বাঙালি এই দুটো জায়গায় কিন্তু খুব বেশি আমি দেখি না। তার প্রত্যেককেই চালনা করা হয় জয়েন্টে দিতে হবে। আমার নিজের ইন্টারেস্ট ছিল লিটারেচারে, কিন্তু যেহেতু জয়েন্ট আমি পেয়েছি এবং মেডিকেল কলেজে পেয়েছি এবং ডাক্তার ইজ এ সিকিউরড ক্যারিয়ার, আমাকে সেদিকে যেতে হয়েছে। এখন যে আমি রিগ্রেট করি এরকম নয়। আমি এমন নয় যে আমাকে জোর করে পাঠিয়েছে চাই জন্য আমার আমার মা বাবাকে আমি রোজ গালাগাল দিচ্ছি, ওরকম নাথিং লাইক দ্যাট। কিন্তু আমার স্কুলের টিচাররাও জানতেন যে আমি হয়তো ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি ভবিষ্যতে, কিন্তু সেটা ঘটনাচক্র হয়নি। সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। এটা 21 শতাব্দী সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। কার কোথায় ন্যাক সেই জিনিসটা এবং বার করে নিতেই হবে। সবাই সবাই অঙ্ক করতে পারবে না। অগ্নিজ কোনোদিন চাইলেও ফুটবল খেলতে পারবে না বা ক্রিকেট খেলতে পারবে না। সেটাই, যার যেদিকে বাবা মাকে সেটা বুঝতে এবং তার দিকেই তাকে পরিচালনা করতে হবে। আরেকটা কথা, শেষ কথা বলে আমি শেষ করবো আমাদের এই লাইভ সেশন, যে বেশিরভাগ বাচ্চাই তো তাদের মার সাথেই বেশিরভাগ সময়টা কাটায়। এখানে অগ্নিজোর এই যে এত ছোট থেকে বড় হওয়ার গল্প শুনলাম এবং এত যে ও সাফল্য পেয়েছে এত অল্প বয়সে, এখানে মায়ের অবদান কিরকম ছিল, যদি একটু কিছু বলো। আমাদের অবদান বেসিক্যালি একটা পরিবারের একটা সংস্কারের ব্যাপার। আমি মানে আমার মনে হয় যে ওর পাটা মাটিতে রাখাটা খুব দরকার। কেননা ও চাইলে সত্যি কথা বলতে কি ওর যদি অহংকারটা তৈরি করে হতে দিতাম আমরা,
তাহলে কিন্তু ওর মতো অহংকারী হয়ে ওঠা খুব, মানে ওর একটা অহংকারী হয়ে ওঠা কোনো প্রবলেমই না। হি হ্যাজ অ্যাচিভড দ্যাট। কিন্তু ও বরাবরই ওর মায়ের কাছেও সেরকম, ওর মাও সেরকম ওকে বরাবরই মাটিতে পা রেখে দিয়েছে, আর আমিও সেরকম চেষ্টা করেছি। এবং আমাকে যারা চেনেন, আমাদের ফ্যামিলিকে যারা চেনেন, আমাদের ফ্যামিলিতে কিন্তু এই ব্যাপারটা নেই। বেসিক্যালি আমি ওর জন্য গর্বিত, কিন্তু আমি অহংকারী নই। ওর জন্য গর্ব আমাদের প্রত্যেকের হয়। আমার মনে হয় যতজন বাঙালি আমাদের আছে, প্রত্যেকেরই তারা গর্বিত, আমাদের চেনা জানা যতজন আছেন। কিন্তু তাই নিয়ে যে ওকে কোন রকম ইয়ে করা হবে, যে মাথায় করে রাখা হবে, ওরকম নয়। আমরা ওকে ওর লাইফটাকে ডিসিপ্লিন করার যতটা চেষ্টা করার করেছি, কিন্তু এই জিনিসটা এখনো চেষ্টা করেও পারিনি, যে রাত্রিবেলা 3টে 3:30 আগে ঘুমাতে যাওয়া, এটা পারিনি আমরা চেষ্টা করেও। কিন্তু তারপর আমরা হাল ছেড়ে দিয়েছি যে ও আর 5টা বাচ্চার মতো, আর 5টা ছেলের মতো নয়, টিনেজারের মতো নয়। ও পড়াশোনাটা রাতে করতে ভালোবাসে, তাহলে রাতেই হোক। আচ্ছা, না সেটা ওর যে থেকে সেটা আর করে তো আজ অব্দি তো খারাপ কিছু করেনি, তাহলে আমি কি করে ওটা আটকাবো? সেটাই কোনো উদাহরণ দিয়ে আটকাতে পারছি না যে তুই পরীক্ষায় খারাপ করেছিস তাই জন্য এবার থেকে রাত্রিবেলা 10টায় শুতে যায়, সকালবেলা 5টায় ওঠ। একদমই তাই। তো আজকালকার এই যে সোশ্যাল মিডিয়া, একটা ফেসবুক বলুন, ফেসবুক বলো বা টুইটার বলো বা ইনস্টাগ্রাম বলো, সেই সব দিকে কি অগ্নিজ আছে? ফেসবুকে একটা অ্যাকাউন্ট ওকে রিসেন্টলি খুলতে হয়েছে। ফেসবুকে বোধহয় অ্যাকাউন্ট নেই, না ফেসবুকে অ্যাকাউন্ট নেই। ওর হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট আছে, বিকজ ওর ক্লাসের খবরগুলো হোয়াটসঅ্যাপে পায়। তো আর ও সোশ্যাল মিডিয়াতে একটু ইন্টারেস্টেড নয়। যেগুলোতে ওর যেগুলোতে ধারণা যে যেগুলো সময় নষ্ট করে, সেগুলোতে ওর কোনো ইন্টারেস্ট নেই। একদমই তাই, সেটাই মানে সেটাই খুব ভালো করে দরকার অ্যাকচুয়ালি। কোনো টিভিতে কিচ্ছু দেখে না, এক্সেপ্টিং ইউনিভার্সিটি চ্যালেঞ্জ, এক্সেপ্টিং অনলি কানেক্ট, মানে দুটো কুইজের প্রোগ্রাম, সেই দুটো ও দেখে। বাকি আর কিছু বিশেষ ও ইন্টারেস্টেড নয়। আচ্ছা, তো শুনে খুবই ভালো লাগলো। আমার মনে হয় আমার সাথে সাথে অনেকের, আমাদের দর্শক বন্ধুদের অনেকে অনুপ্রাণিত হয়েছে, এবং অনেকের এই সমস্ত কথাগুলো শুনে অনেক কাজে আসবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নিয়ে যেতে। তো সময় তো আরেকটা কথা, সরি, আর একটা কথা। একদম একদম। ও ওর যে শুধু এই যে কথাটা হচ্ছিল যে ও কিসে ইন্টারেস্টেড, যে অঙ্ক ছাড়া ও ফিজিক্সে স্কটল্যান্ডে হাইয়েস্ট পেয়েছিল। সেই আচ্ছা জন্য ওকে সুইজারল্যান্ডে সার্নে পাঠানো হয়েছিল। তাই এবং ওই হিগস আছেন না, প্রফেসর হিগস, হিগস বোসন থিওরি, হিগসের সাথে ওর মিটিং হয়েছিল, ওখানে ওর লাঞ্চে ডেকেছিলেন। তো আমিও গেছিলাম। তো এই ও পেয়েছিল, ও ইঞ্জিনিয়ারিং সায়েন্সে ও হাইয়েস্ট পেয়েছিল নিজে পড়ে, মেকানিক্সে হাইয়েস্ট। তো ও যতগুলো সাবজেক্ট পড়েছিল এক্সেপ্টিং ইংলিশ, ও সবকটাতে কিন্তু হাইয়েস্ট পেয়েছে। আচ্ছা, মানে কোনো কিছু ছিল না স্কটল্যান্ডে প্রত্যেকটা। হ্যাঁ সেটাই বলছি, কোনো প্রাইভেট কিছু ছিল না, নিজের থেকে। মেকানিক্স ও যখন অঙ্ক করে নিল, অঙ্কর যখন মাধ্যমিক লেভেলটা যখন দিয়ে নিল, তখন ও তারপরেও 1 বছর কি করবে, তখন ও বললো আমি মেকানিক্স করবো। এবার মেকানিক্সে কোনো টিচারই নেই ও স্কুলে, তখন ও নোট খাতা এনে দিল, ওদের টিচাররা নোট খাতা এনে দিল এখানে প্রাইভেট স্কুল থেকে। ও সেই নোট খাতা পড়ে ও টপ করলো। আচ্ছা, মানে আমরা এই যতবার করে হ্যাঁ হ্যাঁ টপ করে, এদের নিয়ম হচ্ছে সেই প্রাইজ গিভিং সেরেমনি ফর দ্য টপার্স হয় হলিউড প্যালেসে, আচ্ছা মানে পার্লামেন্টে, স্কটিশ পার্লামেন্টে। হ্যাঁ 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 ওই সুযোগে আমরা ওই প্রফেসর হিগসের সাথে দেখা হওয়া, সেটা ফিজিক্সের জন্য, বাট বাকিগুলোর জন্য আমরা চলে গেছিলাম হলিউড প্যালেসে। এক একটা করে হয়েছে, এক একজন করে দিয়েছে। আচ্ছা, এবার এডুকেশন মিনিস্টার চেঞ্জ হয়ে গেছেন, অগ্নিজ চেঞ্জ হয়নি। এটা ভীষণই গর্বের ব্যাপার। তো শুধুমাত্র মানে অগ্নিজ বললেই অঙ্ক ভেসে ওঠে না, এরকম নয়, অগ্নিজ কিন্তু অঙ্কের সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি সমস্ত ব্যাপারেই সমান ইন্টারেস্ট আছে, ইভেন চেস, সমস্ত ব্যাপারেই সমানভাবে ইন্টারেস্ট আছে। ও যখন বড় হচ্ছে, তখন ওর ভূগোলের টিচার খুব দুঃখ পেয়েছিল যে ভূগোল নেবে না। আচ্ছা, তো তাহলে মানে এটাও তো হতে পারতো যে ভূগোল নিলেও হয়তো এরকমই কিছু সাফল্য কিছু করতে পারতো। মনে হয়। একদমই তাই।
তো আপাতত আমরা অগ্নিজ সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবং অগ্নিজর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা তো অবশ্যই সবসময় থাকে, এবং ভবিষ্যতেও জানি যে ও আরো অনেক কিছু ভালো অ্যাচিভ করবে এবং আমাদের আবার সবাইকে গর্বিত করবে। আজকে তো সময় চলে যাচ্ছে নিজস্ব ছন্দে। শুভদা, আমাদের আপাতত এখানেই শেষ করতে হবে। আবার কখনো ভবিষ্যতে সময় হলে আমরা আবার তোমাকে এবং অগ্নিজকে পাবো আমাদের সাথে, এবং আবার এরকম আমরা আড্ডা, গল্প এবং অগ্নিজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো আপনারা যারা দেখছেন সবাই অগ্নিজর জন্য শুভকামনা জানাবেন, এবং সবাই খুব ভালো থাকবেন। শুভদা, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যাঁ, একদম। তো নমস্কার। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ।